নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নভেম্বরের প্রথম সপ্তাহে। সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে সেই মতো কাজ করছে এসএসসি, জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আক্রান্ত সাংসদ খগেন মুর্মুর সঙ্গে হাসপাতালে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঘটনার 3 দিন পার, এখনো গ্রেফতারি শূন্য নিয়ে পুলিশ মন্ত্রী সহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কতদিনই আবার পাহাড়ের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব, সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। রেল টিকিট বুকিং এর ক্ষেত্রে এলো বিরাট বদল। এবার থেকে কোনো ফি ছাড়াই বুকিং টিকিটের তারিখ বদল করা সম্ভব। নাগরাকাটায় আক্রান্ত শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে উত্তরবঙ্গে ত্রাণ দিয়ে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী। বন্যা ও রাজনৈতিক অশান্তির প্রেক্ষাপটে এখন উত্তপ্ত উত্তরবঙ্গ। নাগরাকাটায় আক্রান্ত শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন তিনি। বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। খগেনদার যে বোল্ডারটা ওনার মুখের মধ্যে মারা হয়েছে সেটা এখানে লেগেছে। ওই বোল্ডার আমারও লাগতে পারতো, সমীরদার, সিআইএস এর যে কারো লাগতে পারতো। খগেনদার এই বয়সে এখানে ওনার এখানে ভেঙে গেছে। এবার এটা নিয়ে কি করা হবে সেই নিয়ে ডাক্তার আমাকে বললো যে 1 ইঞ্চি ওপরে রাখলে ওনার চোখ এবং পুরো মানে ওনার প্রাণে নিয়ে হয়ে যেতে পারে। এটা মানে আমিও জানি না, আমিও গাড়িতে উঠলাম, আমাদের গাড়ির কোনো কাঁচ আসতো ছিল না, একটা কাঁচ নেই। আমি আজকেও সকালবেলা দেখি চুল থেকে কাঁচের টুকরো বেরোচ্ছে, যেহেতু সবটা চুলের ভেতরটা দেখা হয়নি। বেঁচে ফিরেছি, এটাই অনেক। অন্যদিকে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি তদারকির জন্য শিলিগুড়িতে সোমবার পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা ফেরার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, উত্তরবঙ্গের সব বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত থেকে প্রায় 400টি ত্রাণ ব্যাগ তৈরি করা হয়েছে। এই ব্যাগে রয়েছে লঙ্কা, হলুদ সহ প্রয়োজনীয় সামগ্রী ও মহিলাদের শাড়ি থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র। ইতিমধ্যেই অনেক অঞ্চলেই ত্রাণ বিতরণ শুরু হয়েছে। কাল রাত্রিও প্রায় 400 ব্যাগ তৈরি করে মেডিকে পাঠানো হয়েছে। ইন্ডিভিজুয়াল কম্বল থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে শাড়ি, জামা কাপড় মেডিকে সব পাঠানো হয়েছে। নাগরাকাটা এবং ধূপগুড়ি, ময়নাগুড়ি আমি ডিএমকে স্কুলে বলে গেলাম, এবং আলিপুরদুয়ারে আজকে পঞ্চায়েত মিনিস্টার যাচ্ছে। বাদবাকিটা দেখে রাখবে, কোনো অসুবিধা হবে হলে তোমরা আমাকে বলো এবং আমার যোগাযোগ করতে পারো। আমি আবার নেক্সট উইকে এসে তোমাদের সাথে বাদবাকিটা বলবো। মুখ্যমন্ত্রী আরও জানান, বুধবার পঞ্চায়েত মন্ত্রী ময়নাগুড়ি এবং অন্যান্য বিধ্বস্ত এলাকায় যাবেন এবং সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্ব নেবেন তিনি। সঙ্গে বলেন, আমাদের লক্ষ্য দ্রুততম সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে পৌঁছে তাদের প্রয়োজনীয় সাহায্য দেওয়া। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর হয়েছিল বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। বুধবার ত্রিপুরায় গিয়েছিলেন 6 সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল, কিন্তু আগরতলা বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধি দলকে আটকানো হয়। সেই নিয়ে উত্তরবঙ্গ সফর শেষে দমদম বিমানবন্দরে নেমে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন তিনি। মঙ্গলবার তৃণমূল পার্টি অফিস ভাঙচুর হয়েছিল বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। বুধবার ত্রিপুরায় গিয়েছিলেন 6 জনের সদস্যের তৃণমূল প্রতিনিধি দল, কিন্তু আগরতলা বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধি দলকে আটকানো হয়। প্রিপেড ট্যাক্সিও ধরতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই নিয়ে প্রবল ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, সেরকম হলে আমি যাব, দেখি কার কত দম। উত্তরবঙ্গ সফর শেষে দমদম বিমানবন্দরে নেমে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেছেন তিনি। বুধবার দুপুরে দমদম বিমানবন্দরে নেমে ত্রিপুরায় আগরতলা তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও তৃণমূল প্রতিনিধি দলকে আটকানোর ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সি দেওয়া হয়নি, বাধ্য হয়ে আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছি। বিজেপির প্রতি এক রাশ ক্ষোভ উগরে মমতা বলেন, আগে নিজের ঘরের দিকে তাকান, এরপর সুর চড়িয়ে বলেন, সেরকম হলে আমি যাব, দেখি কার কত দম।
মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় তৃণমূল কার্যালয় ভাঙচুরে ফুঁসছে বাংলার শাসক দল। বিজেপির লোকজন ওই কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, পুলিশ সেই ঘটনা না আটকিয়ে দাঁড়িয়ে রয়েছে বলেও অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই ত্রিপুরার প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। বুধবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরায় পৌঁছায় তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। রয়েছে তৃণমূলের অন্যতম রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা, সায়নী ঘোষ। আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে বিমানবন্দরে বাধার মুখে তারা। অভিযোগ, ত্রিপুরা বিমানবন্দর থেকে কার্যালয়ে যাওয়ার জন্য তাদের জন্য 4টি গাড়ি থাকার কথা ছিল, কিন্তু তারা পৌঁছে জানতে পারেন মাত্র একটা গাড়ি রয়েছে। এদিকে পুলিশের তরফে নির্দেশ দেওয়া হয় যে একেবারে সকলকেই যেতে হবে। স্বাভাবিকভাবেই তা অসম্ভব। কুণাল ঘোষ এগিয়ে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন, কিন্তু তাতে সুরাহা হয়নি। এরপর বিমানবন্দরের বাইরে থাকা প্রিপেড ট্যাক্সিতে যাওয়ার পরিকল্পনা করেন। অভিযোগ, তৃণমূল নেতা হওয়ায় তাদের প্রিপেড ট্যাক্সি বুক করতে দেওয়া হয়নি, এমনকি মিলছে না অটো পর্যন্ত। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথা বলেও সমাধান সূত্র না মেলায় আগরতলা বিমানবন্দরের বাইরে ধর্নায় বসে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। আগরতলায় ওই কার্যালয় পরিদর্শনে হেঁটে যায় প্রতিনিধিরা, সেই কথাও বলা হয়েছিল। যদিও সেক্ষেত্রে ত্রিপুরা পুলিশের থেকে প্রতি পদে বাধা আসে বলে অভিযোগ। হাই নিউজ নেটওয়ার্ক। দাগিদের তালিকা জনসমক্ষে নেই কেন? বুধবার এসএসসি মামলার শুনানিতে এসএসসি ও রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। দাগিদের তালিকা জনসমক্ষে নেই কেন? বুধবার এসএসসি মামলার শুনানিতে এসএসসি ও রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে তারা তালিকা প্রকাশ করতেই পারে, পরীক্ষার মধ্যে চাপ ছিল তাই দেওয়া হয়নি। এসএসসির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর একের পর এক হামলা হয়েছিল। সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। আগে শুনানিতে এসএসসিকে দাগিদের তালিকায় প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা শীর্ষ আদালতের সামনে প্রকাশ করেছিল এসএসসি। তবে সেই তালিকা এবার জনসমক্ষে আনার নির্দেশ দেওয়া হলো। তাতে কোনো আপত্তি জানায়নি এসএসসি বা রাজ্য। পাশাপাশি রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছে দাগিদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে রাজ্য, পরীক্ষায় বসতে দেওয়া হয়নি পর্যন্ত। আদালতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আমরা পরীক্ষার্থীদের ওয়েমার কপি দিয়েছি, মডেল অ্যান্সার শিট পাবলিশ করেছি। নভেম্বরে প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করার বিষয়ে আশাবাদী। শীর্ষ আদালত জানায় সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আদালত খুব খুশি হবে। মামলার পরবর্তী শুনানি 21 নভেম্বর। উল্লেখ্য, পুজোর আগে এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদন করেছিল 3,19,961 জন। পরীক্ষায় বসেন 2,93,192 জন। একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের আবেদন করেছিল 2,46,543 জন। পরীক্ষায় বসেন 2,29,497 জন। উল্লেখযোগ্যভাবে এই দুই পরীক্ষায় ভিন্ন রাজ্য থেকে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা নভেম্বরের প্রথম সপ্তাহে। সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে সেই মতো কাজ করছে এসএসসি। নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা নভেম্বরের প্রথম সপ্তাহেই। এই ব্যাপারে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি। উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর নির্বিঘ্নে শেষ হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এদিকে নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রের আবেদন জমার পর সঠিক উত্তর চলতি মাসের তৃতীয় সপ্তাহে আপলোড হওয়ার কথা জানা গিয়েছে এসএসসির এক সূত্র মারফত। এসএসসির এক আধিকারিক জানিয়েছেন, 25 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছেন চাকরি প্রার্থীরা। 534টি আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের দেওয়া সঠিক উত্তরগুলি চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করে দেওয়া তোড়জোড় চলছে।
এসএসসির কাছে এখন চ্যালেঞ্জ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা। সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে সেই মতোই কাজ করছে এসএসসি বলে সূত্র মারফত জানা গিয়েছে। গত 7 সেপ্টেম্বর ও 14 সেপ্টেম্বর দুদিনে মোট 5,65,000 জন পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে 31,000 ভিন রাজ্যের চাকরি প্রার্থী ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের 3রা এপ্রিল 2016 সালের এসএসসির 25,752 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় দেশের শীর্ষ আদালত। চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া নেওয়ার নির্দেশ নিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো এসএসসি নতুন নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করে এবং সেই পরীক্ষা নিয়ে বিরোধীদের নানা ধরনের কুৎসার জবাব দিয়ে নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে এসএসসি। দুদিনের নিয়োগ পরীক্ষায় ডাবল ইঞ্জিনের রাজ্য থেকে বহু চাকরি প্রার্থী পরীক্ষা দিতে আসেন। পরীক্ষার ব্যবস্থাপনা দেখে ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের খুশি হতেও দেখা গিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। নাগরাকাটায় আক্রান্ত সাংসদ খগেন মুর্মুর সঙ্গে বুধবার হাসপাতালে দেখা করতে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 3 দিন পরও কেউ গ্রেফতার হয়নি। এই নিয়ে পুলিশ মন্ত্রী সহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন কেন্দ্রীয় মন্ত্রী। নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর চোট পেয়েছেন সাংসদ, চোখের নিচের হাড় ভেঙেছে। এই মুহূর্তে দুজনেই উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই অবস্থাতেই বুধবার তাদের সঙ্গে দেখা করতে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 3 দিন পরও কেউ গ্রেফতার হয়নি। এই নিয়ে পুলিশ মন্ত্রী সহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সুকান্ত মজুমদার দাবি করেন, হামলাকারীরা প্রকাশ্যে স্বীকার করেছে তারা তৃণমূলের লোক। 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ক্যামেরায় হামলাকারীদের মুখ দেখা গিয়েছে, কিন্তু এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কি করছে তারা? মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় এনে বিজেপি সাংসদের দাবি, এমন পুলিশ মন্ত্রী থাকার চেয়ে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হয়। একই সঙ্গে তিনি হুঁশিয়ারিও দিয়ে বলেছেন, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি তাদের মতো করে ট্রিটমেন্ট করবে। আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক। এখানে বিজেপি কেন আসবে? বাবার সম্পত্তি পেয়েছে নাকি? পাকিস্তান পেয়েছে ওকে নাকি? ওখানে যেখানে বিজেপি যেতে পারবে না। উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন, এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন? এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে। গত সোমবার প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গের নাগরাকাটা পরিদর্শনে পৌঁছান খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ। খগেন মুর্মুর গাড়িতেই তখন ছিলেন বিধায়ক। অভিযোগ, আচমকা তাদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। নাগরাকাটা পৌঁছতেই তাদের দিকে তেড়ে আসে তারা। বাঁশ, লোহার রড, পাথর দিয়ে মারধর করা শুরু হয়। ভাঙচুর করা হয় গাড়ি। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর। রক্তে ভেসে যান তিনি। আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষও। শিলিগুড়ির বিধায়কের অভিযোগ, পরিকল্পিতভাবে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। চালকের তৎপরতায় দ্রুত এলাকা থেকে বেরিয়ে আসতে পারি। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। মঙ্গলবার খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়েও তীব্র সমালোচনা করেছে বিজেপি। জখম সাংসদের ছেলের কথায় তৃণমূলের লোকেরাই হামলা চালিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, খগেন মুর্মুকে দেখতে এলেও আরেক আহত বিজেপি নেতা তথা বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, খগেন মুর্মুর চোট প্রসঙ্গে মিথ্যেও বলেছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, বিজেপি সাংসদকে দেখতে এসে মমতা জিজ্ঞেস করেছেন লাগলো কিভাবে, কিন্তু তার প্রশ্ন হওয়া উচিত ছিল মারল কিভাবে আর কারা। বিজেপি বিধায়ক বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। হাই নিউজ নেটওয়ার্ক। পরের বছরের নির্বাচন বাংলায়, তার আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর, যার জেরে বাংলা জুড়ে বিতর্ক। বুধবার সকাল থেকে বিবাদী বাগে নির্বাচন কমিশন দফতরের সামনে চলল প্রতিবাদ। বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্তের বিরুদ্ধে দেশ বাঁচাও গণমঞ্চের এই প্রতিবাদ কর্মসূচি।
জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এই শব্দটা কিন্তু প্রতিনিয়ত সাম্প্রতিককালে দেখা যাচ্ছে খবরের শিরোনামে উঠে আসছে। তেমন ভাবে দেখা গিয়েছে যেমন বিহার তেমন বাংলায় ছড়িয়ে পড়েছে এই এসআইআর এর প্রভাব এবং যত দিন এগোচ্ছে ততই কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ বাংলার শাসক দল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলি তারা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠেছে। অর্থাৎ দেখা গিয়েছে বাংলার মানুষকে এবার রাষ্ট্র থেকে বহিষ্কার করার চক্রান্তের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ সভা গড়ে তোলা হচ্ছে এবং আমরা উপস্থিত হয়েছে আজকে বিবাদী বাগে নির্বাচন কমিশন দপ্তরের সামনে এবং সেখানে গিয়ে প্রতিবাদ সভা গড়ে তোলা হচ্ছে। সেই ছবিটা একবার আমরা দেখানোর চেষ্টা করব। সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো কিন্তু একটি মঞ্চ তৈরি করে সেখানে গর্জে উঠেছে এক দল মানুষ এবং সেখানে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে গর্জে উঠেছে এবং তাদের বিভিন্ন বিতর্ক যেমন উঠে আসছে তেমনই কিন্তু এসআইআর নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে এবং তেমন ভাবে দেখা যাচ্ছে দেশ বাঁচাও গণতন্ত্র মঞ্চ তারা কিন্তু রীতিমতো আজ সকাল থেকে এই ধর্ণা মঞ্চে এসে দাঁড়িয়েছে এবং বৃষ্টি মাথায় নিয়ে রীতিমতো এই ধর্ণা মঞ্চে তারা হুঙ্কার তুলছে এসআইআর এর বিরুদ্ধে। এবং আমরা দেখেছি যে কেন্দ্রের তরফ থেকে কিন্তু ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার যে কর্মসূচি চালু করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে বিহার থেকে বাংলা সমস্ত রাজ্যের বিরোধী থেকে শাসক প্রতিটা শিবির এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে আজকে বাংলার রাস্তায় এসে গর্জে ওঠা হচ্ছে এবং দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে গর্জে উঠে নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করা হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। অধিকার লড়ে নিতে হয়, সবাই বলি অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কে কাকে দেন, অধিকার কে কাকে দেন, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয় কোনোদিনও নয়, অধিকার কেড়ে নিতে হয়। একসঙ্গে বলি অধিকার লড়ে নিতে হয়। বাংলায় শুরু হতে চলেছে এসআইআর এর প্রস্তুতি, তার আগেই বাংলা জুড়ে বিতর্ক। বুধবার সকাল থেকে বিবাদী বাগে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে চলল প্রতিবাদ সভা। বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্তের বিরুদ্ধে দেশ বাঁচাও গণমঞ্চের এই প্রতিবাদ কর্মসূচি। আমরা উপস্থিত রয়েছি আজকে দেশ বাঁচাও গণমঞ্চের সামনে, অর্থাৎ সেখানে ইতিমধ্যেই দেখা গিয়েছে যে এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠেছে সাধারণ মানুষ তথা রাজ্যের শাসক দল থেকে বিভিন্ন বিরোধী দলগুলি। তেমনই আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি মুখার্জি, তার থেকে একবার শুনে নেব তারা এই এসআইআর এর বিরুদ্ধে কি কি প্রশ্ন তুললেন, কি বিতর্ক রয়েছে, কি বার্তা দিতে চাইছে নির্বাচন কমিশনকে। হ্যাঁ, আমি সাধারণ একজন নাগরিক, কিন্তু আমরা এই গণমঞ্চ করেছি সবাই মিলে, অনেকেই আছেন আমরা মনে করছি এরকম গণমঞ্চের এরকম সাধারণ নাগরিক মঞ্চ এর আগে কখনো আমাদের অন্তত কলকাতায় হয়েছে কিনা বিগত 10-20 বছরে আমি জানি না, আমার তো মনে হয় এরকম হয়নি। এটা আমরা করতে বাধ্য হয়েছি এই কারণে যে আমাদের মনে হয়েছে যে সরকার, যে নির্বাচিত সরকার এবং সরকারের যে সমস্ত ব্যবস্থা, তাদের আন্ডারে যে সরকারি, তাদের নিচে যারা আছেন সরকারি আমলারা আছেন, তাদের যে কর্তব্য যেভাবে করার কথা সংবিধানের নিয়ম অনুযায়ী সেভাবে তারা করছেন না। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে এখন থেকে। এখানে আমাদের বক্তব্য, একটা এত বড় দেশ, যে দেশের 100 কোটির ওপর মানুষ এবং একটা রাজ্যে 10 কোটি, 12 কোটি, 15 কোটি মানুষ, সেখানে কয়েক মাস সময় কোনো ব্যাপারই নয়। এখানে অন্তত উচিত ছিল এনাদের যে গত যে ভোট হলো লোকসভা, বিধানসভা ভোট হলো 2021 সালে, তারপরেই ধীরে ধীরে ওনাদের এই প্রক্রিয়াটা শুরু করা উচিত। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হক কথা সোচ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু কুড়িদের ফুটবল। কেন্দ্রের দাবি বাংলায় এসআইআর হলে অন্তত 1 কোটি নাম বাদ যাবে তালিকা থেকে। আর এর প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চের হুঁশিয়ারি, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে কড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে। এটা কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনার কথা যেটা আপনি বললেন যে হয়তো ঘুরপথে এনআরসিটাই করবার চেষ্টা করছে, কিন্তু সব জিনিসটা যদি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যেটা হওয়া উচিত সে অনুযায়ী হয়, আমাদের আপত্তি নেই। করুন না, আপনি 7 দিনের মধ্যে 10 কোটি লোকের সমস্ত সমীক্ষা করে ফেলুন না।
বিহারের পর বাংলা, সেখানেও শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রস্তুতি এবং সেই প্রস্তুতিও খতিয়ে দেখা হচ্ছে এবং তার মাঝে কিন্তু দেখা যাচ্ছে বাংলা জুড়ে এবার প্রতিবাদ বিক্ষোভ শুরু হচ্ছে এবং দিকে দিকে যেমন অবরোধ চলছে, প্রতিবাদ চলছে, তেমনই কিন্তু আজ আমরা পৌঁছে গিয়েছিলাম বিবাদীবাগে এবং সেখানে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে সেখানে দেখা গিয়েছে যে দেশ বাঁচাও গণমঞ্চ একটি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছিল এবং সেখান থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ বিক্ষোভ এবং বিতর্ক উস্কে দিয়েছে তারা এবং বিভিন্ন সাধারণ মানুষ তারাও কিন্তু এসআইআর নিয়ে বেশ ক্ষুব্ধ, সেটা কথা বলেই বোঝা গিয়েছে এবং সেই মঞ্চের দিকে আমরা আজ নজর রেখেছিলাম এবং সেখান থেকে একাধিক প্রশ্ন যেমন উঠে এসেছে তেমন বিতর্ক থেকেই যাচ্ছে। রাজ্যের শাসক দল থেকে বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু এসআইআর এর বিপক্ষে গিয়ে নানা রকম প্রশ্ন তুলছে। সেখানে কেন্দ্র কি জানাচ্ছে, নির্বাচন কমিশন তাদের তরফ থেকে কি জানানো হচ্ছে এবং প্রস্তুতি বাংলায় ঠিক কতদূর, সেইগুলি আপনাদের সামনে আজ তুলে ধরলাম। ক্যামেরায় রানা আচার্যর সঙ্গে ঋতু, হাই নিউজ। এবার সকালে অফিস টাইমে চরম ভোগান্তি, মালগাড়ি লাইনচ্যুত হয়ে বেশ অনেকক্ষণ ব্যাহত থাকে শিয়ালদা বজবজ শাখার ট্রেন। অফিস টাইমে লাইনচ্যুত মালগাড়ি, যার জেরে শিয়ালদা বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। এই সমস্যার কারণে দীর্ঘক্ষণ দেরিতে চলছে সব ট্রেন। সব মিলিয়ে প্রবল সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। কেউ অন্য উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে, আবার কেউ পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন। জানা গিয়েছে বুধবার সকালে বজবজ স্টেশনের আগে 14 নম্বর রেলগেটের কাছে শিয়ালদার কাছে আচমকা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার জেরে স্বাভাবিকভাবেই বজবজ শিয়ালদা শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে পরিষেবা চালু করা হলে তাও স্বাভাবিক হয়নি। ধীর গতিতে চলছিল ট্রেন। আপ ডাউন লাইনে সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল শিয়ালদায়। এই ঘটনার জেরে অফিসমুখী যাত্রীদের প্রবল সমস্যায় পড়তে হয়। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থেকেও কেউ ট্রেন পাননি। স্বাভাবিকভাবেই বেড়েছিল ভিড়। কেউ আবার ট্রেন পেলেও তার গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময় দীর্ঘক্ষণ পরে। এদিকে মালগাড়িটিকে সরানোর কাজ চলছিল যুদ্ধকালীন তৎপরতায়। লাইনচ্যুত বগি সরাতে ব্যবহার করা হচ্ছিল ক্রেন। রেলের তরফে আগেই জানানো হয়েছে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। রেলের টিকিট বুকিং এর ক্ষেত্রে এলো বিরাট বদল। এবার থেকে কোনো ফি ছাড়াই বুকিং টিকিটের তারিখ বদল করা সম্ভব। ঘুরতে যাওয়ার পরিকল্পনা মাঝে মধ্যেই বদলে যায়, কখনো অফিসের প্রয়োজনে, কখনো হঠাৎ পারিবারিক কারণে। এমন পরিস্থিতিতে ট্রেনের টিকিট বাতিল করে নতুন করে বুক করতে গিয়ে অনেক সময় যাত্রীদের ক্ষতির মুখে পড়তে হয়। সেই ঝামেলা কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে যাত্রীরা নিজেদের নিশ্চিত টিকিটের ভ্রমণের তারিখ অনলাইনে বদল করতে পারবেন, কোনো অতিরিক্ত ফি ছাড়াই। এখনো পর্যন্ত যাত্রীদের নতুন তারিখে ভ্রমণ করতে চাইলে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটা ছাড়া উপায় ছিল না। এতে বাতিলের সময় অনুযায়ী ভাড়ার একটা অংশ কাটা যেত। মন্ত্রীর কথায় এই ব্যবস্থা যাত্রীদের স্বার্থ বিরোধী ও অন্যায্য, তাই রেল এখন সেটি বদলাতে চলেছে। তবে নতুন তারিখে টিকিট পরিবর্তন হলেও সেই তারিখে আসন পাওয়া নির্ভর করবে সিট কতগুলি বাকি আছে তার উপর। যদি নতুন টিকিটের ভাড়া বেশি হয় তাহলে যাত্রীকে কেবল সেই অতিরিক্ত ভাড়া গুনতে হবে। রেলের এই নতুন নীতি কার্যকর হলে যাত্রাপথ বদল করতে চাওয়া কোটি কোটি যাত্রীকে আর বাতিল ফি দিতে হবে না। বর্তমান নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার 48 থেকে 12 ঘন্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার 25% কেটে নেওয়া হয়। 12 থেকে 4 ঘন্টার মধ্যে বাতিল করলে টাকা আরো বেশি কাটা হয়। একবার চার্ট তৈরি হয়ে গেলে সাধারণত টিকিটের টাকা ফেরত পাওয়া যায় না। এই নতুন সিদ্ধান্ত যাত্রীদের জন্য এক বড় স্বস্তির খবর বলেই মনে করছে রেল মন্ত্রক। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। দুই বঙ্গে সকাল থেকে চলছে মেঘের খেলা। দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আকাশে চলছে মেঘের খেলা। বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর, হুগলি, নদিয়া ও উত্তরবঙ্গের পাহাড়ি জেলা প্রায় সব অঞ্চলেই বাতাসের তীব্রতা বাড়ছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সাধারণ দিনের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে।
শুধুমাত্র বৃষ্টির জন্য নয়, দমকা বাতাস ও বজ্রবিদ্যুৎ মিলিয়ে পুরো রাজ্যের আবহাওয়া সতর্কবার্তা বহন করছে বুধবার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বুধবার কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া সহ অন্যান্য জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হঠাৎ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা থাকায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার পরিস্থিতি কিছুটা বেড়ে যেতে পারে। বুধবারও কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিশেষ কোনো সতর্কতা নেই। তবুও প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। উত্তরবঙ্গেও বুধবার একই ধরনের আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 4টি জেলায় দমকা বাতাসের সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে যান চলাচল ও দৈনন্দিন কাজকর্মে কিছুটা প্রভাব পড়তে পারে। তাই স্থানীয় মানুষদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দমকা বাতাসের ক্ষেত্রে নিরাপদ স্থানে থাকার এবং বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।